হ্যালো বন্ধুরা, আজকের ব্লগটা একটু দেরি করে শুরু করছি। প্লিজ আমার ব্লগটা একটুখানি চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবেন, ব্লগটা একটু দেখবেন, লাইক দেবেন। আর আপনাদের যদি সেরকম কোনো সাজেশন থাকে একটু কমেন্ট করে জানাবেন। চিংড়ি মাছের ঝাল করবো, তাই একটু সর্ষে বাটা দিয়ে করবো। আমি একটু সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছের করতে চাই। চিংড়ি মাছের করি, ঝাল করি। আর সর্ষে আমি সিলে বাটতে পছন্দ করি। একটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটু সর্ষে নেব। এই সর্ষে বাটাটা জানেন আমার শাশুড়িমা আমাকে শিখিয়েছিলেন। আমি আগে কি করতাম, সবটা প্রথম থেকেই শিলের মধ্যে নোড়াটা চালিয়ে দিতাম। সেইটা করলে ভালো হয় না, সর্ষেটা মিহিভাবে হয় না। একটু একটু করে সর্ষে নিয়ে তারপরে বাটতে হয়। এতে সর্ষে বাটাটা ভালো হয়। এবং সর্ষে 3-4 বার বাটলে তেঁতু হয়ে যায়। সেই জন্য একবারই এমনভাবে বাটতে হবে যাতে সুন্দরভাবে বাটাটা সম্পূর্ণ হয়। জানেন, সর্ষে বাটতে গেলে একটু নুন দিয়ে বাটতে হয়, তাহলে সর্ষেটা আর তেতো লাগে না। এগুলো আমার শাশুড়ি মা শিখিয়েছিলেন। আমি খুব কম বয়সে বিয়ে হয়েছিল, তো আমি বাড়িতে সেরকম কিছু রান্না করতে পারতাম না বা করতামও না। এগুলো আমার শাশুড়ি মায়ের কাছ থেকে ছোটো ছোটো টিপসগুলো শেখা। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সর্ষেটা বাটা শেষ হয়ে গেল। এবার সর্ষেটা তুলে নেব। আর আমরা বাঙালিরা একটু মানে জিনিস ফেলতে একটুখানি ভাবি, তাই শিলবাটা যে জলটা সেটাও নিয়ে নেব। এইভাবেই আমার সর্ষে বাটা কাজটা আমি আপনাদের সাথে কথা বলতে বলতেই সেরে নিলাম। আলু পটল তরকারি করব চিংড়ি মাছ দিয়ে, তাই সমস্ত আনাজ কেটে নিয়েছি। আলু, পটল, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা আর আদা রসুনটা বেটে নিচ্ছি মিক্সিতে। এবার গ্যাস জ্বালিয়ে কড়াটা বসিয়ে দিয়েছি। মাছেতে একটু নুন হলুদ মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে মাছটা একটু ভেজে নেব। অল্প করে তেল দিলাম, দিয়ে তেলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে এবার মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়ে মাছটা কড়াতে দিয়ে দেবো। চিংড়ি মাছ দিয়ে করব আলু পটলের তরকারি। চিংড়ি মাছে এমন একটা মাছ, যেই মাছ যে কোনো তরকারিতে দেবেন, অল্পই দেবেন, তাতে দেখবেন খুব স্বাদ হয়। চিংড়ি মাছ দিয়ে তরকারি, যে কোনো তরকারি করলে, আলু পটল হোক, আলু দিয়ে এঁচোড়ের তরকারি হোক, খুব তার স্বাদ ওঠে। ছোটোবেলা থেকেই দেখে আসছি, আমার মা চিংড়ি মাছ আমার বাপি যদি আনতো বাজার থেকে, সবটা একদিনে করতো না, ভেজে রেখে দিত। পরের দিন কোনো একটা তরকারিতে, যে কোনো তরকারি করতো, তাতে এক মুঠো দিয়ে দিত। সে যদি আলু চিচিঙ্গেও হয়, আলু পোস্তও হয়, মানে আলু চিচিঙ্গে পোস্ত, আলু ঢ্যাঁড়স, যে কোনো সবজি দিয়ে তরকারিতে ওই চিংড়ি মাছটা দিয়ে দিত। খেতে খুব স্বাদ হয়। এবার চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেল। এতে এবার একটুখানি মশলাটা দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একটু চিনি দিলাম। চিনি দিলে কি হয়, একটা বেশ তরকারিতে ব্যালেন্স হয় স্বাদটা। এবার সর্ষে বাটা দিয়ে চিংড়ি মাছটা আগে করে নিচ্ছি, দিয়ে একটুখানি সর্ষে বাটাটা বেটে রেখেছিলাম সেটা ছেঁকে নিয়ে, ছাঁকা আছে, ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। কারণ সর্ষের যে খোসাগুলো, ওগুলো
মুখে লাগলেও ভালো লাগে না, আর বলে হজম করতেও সুবিধা। একটু কাঁচা তেল দিলাম, চিংড়ি মাছ তো একটু কাঁচা তেল বেশ স্বাদ হয়। এবার মাছগুলো দিয়ে ঝোলটা ফুটে উঠতে মাছগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর মাছগুলো একটুখানি ঝোলটা কমলে কমলে তখন নামিয়ে নেব। মোটামুটি হয়ে গেছে। এই রকম কাই বা এরকম ঝোলই রাখবো, এর থেকে আর শুকনো করব না, তাই নামিয়ে নিলাম। আপনাদের দেখাচ্ছি যে কতটা ঝোল রেখেছি। এবার আবার কড়াটা এনে ধুয়ে গ্যাসের উপর চাপিয়ে দিলাম। আজকে দুদিকে দুটো কড়া বসিয়ে দিয়েছি, একটু দেরি হয়ে গেছিলো একটু তাড়াতাড়ি করব বলে। এই দিকের কড়াতেও তেল দিয়েছি আর ওদিকের কড়াতেও তেল দিয়েছি। এদিকের কড়াতে করব আলু পটল চিংড়ি, আর ওদিকের কড়াটাতে করব চিকেন। এইভাবেই দুটোতেই আলু বসিয়েছি। চিকেনের সাথে একটু আলু দিলাম, কারণ রাতের দিকে যদি লুচি পরোটা যাই খাই না কেন, তার সাথে আলুটা বেশ ভালো লাগে। দুটো আলুই সমান তালে নাড়ছি। আলু পটলের তরকারি, আলুটা ভাজা প্রায় হয়ে গেছে, তুলে নেবো এবার। তুলে নিয়ে এবার পটলটা দিয়ে দেবো। ভালো করে না ভাজলে ভালো মানে টেস্ট হয় না। এবার রবিবারের দুপুরের খাওয়া একটু রিচ, বেশ ভালোই লাগে। আপনার সাথে কথা বলতে বলতে মাংসের আলুটাও ভাজা হয়ে গেছে, মাংসের আলুটাও তুলে নিলাম। মাংসটা ধুয়ে রেখেছিলাম, এবার একটুখানি হালকা করে কড়াতে যে তেলটা আছে তাতেই একটু ভেজে নেব। আমার ওইদিকে পটলও ভাজা হয়ে গেছে, মাংসটা একটু নাড়িয়ে দেবো। মাংসটা একটু ভেজে নিলে কি হয়, চিকেন তো খেতে ভালো লাগে। আমার বাপি বলতো চিকেন খানিকটা মাছের মতন, তো মাছের মতনই ওর সাথে ট্রিটমেন্ট করা ভালো, এবং খুব তাড়াতাড়ি নরম হয়ে যায়। তো আমার রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে যদি একটু ভেজে নিই। পটলগুলো প্রায় ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি, তার সাথে চিকেনটাও ভাজছি। জানেন, যখন ছোট ছিলাম তখন এই চিকেন বা মুরগির মাংসটা তখন মাংস হিসাবে ঠিক আমাদের অন্তত বাড়িতে সেইভাবে মানে কনসিডারই করা হতো না। মাংস মানে আমরা পাঁঠার মাংসই বুঝতাম, বা খাসির মাংস যাই বলুন না কেন। আর আমার শ্বশুর বাড়িতে তো মাটনই হতো, কারণ চিকেন খাওয়া বারণই ছিল। আমাদের ঠাকুর আছে বাড়িতে, ওই জন্য। কিন্তু পরবর্তীকালে যখন মাংসের দাম এতটাই ধরাছোঁয়ার বাইরে হয়ে গেল, আর সবার অসুস্থতা এমনভাবেই বাড়তে লাগলো যে মাটন খাওয়া একদমই বন্ধ হয়ে গেল। সেই জন্য আমাদের গুরু আছেন যিনি, তার কাছ থেকে আদেশ নেওয়া হয়েছে, তিনি বলেছেন খাওয়া যেতে পারে। তারপর থেকেই আমাদের বাড়িতেই চিকেন খাওয়া হয়। ওইদিকে আমার পেঁয়াজ দিয়ে দিয়েছি, টমেটো দিয়ে দিয়েছি, আর গুঁড়ো যে মশলাগুলো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে নাড়ছি। মাংসগুলো এর মধ্যে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি আস্তে আস্তে। দুটো একসাথে না রান্না করলে কি হয়, মানে দেরি হয়ে যাবে, অনেকটাই দেরি হয়ে গেছিলো সেদিন। এবার পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে, হলুদটা দিতে মনে হয় ভুলে গেছিলাম, সেই জন্য পরে দিচ্ছি। মশলাগুলো ভালো করে ভেজে নেব, তার সাথে আদা রসুনও দিয়ে দিয়েছি। ওই টিপিংসটা তো স্কিপ করা হয়ে গেছে। ভালো করে নেড়ে মশলাটা কষিয়ে নিচ্ছি একটু তেল দিয়ে। আর এদিকে মাংসের পেঁয়াজটা দিয়ে দিলাম। এদিকে মাংসের পেঁয়াজটা ভাজতে ভাজতে আমার আলু পটলের তরকারির যে মশলাটা কষানো হয়ে যাবে। খুব সিম্পল রান্না, আদা রসুন পেঁয়াজ সবার ঘরেই থাকে, এইগুলো দিয়েই করি। আলু পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নাড়বো।
যেটা বলছিলাম আগে, মানে যখন আমরা ছোট ছিলাম, আমরা হচ্ছে 90s-এর কিডস। 90s-এ যখন আমরা 5-6-এ পড়ি এরকম, তো তখন দেখতাম যে মাংস বলতে মাটনই বোঝা হতো, এবং তখনকার দিনে যে বিয়ে বাড়িতেও মাটনই হতো, এবং সেটা খুব সাবেকিভাবেই রান্না করা হতো। এখনকারের মতন এত রকমের নামও ছিল না, একদম মাটন মাটন। আর তখন মেনু কার্ড ওইভাবে প্রচলন হয়নি সেইভাবে, তাও আমাদের মতন মধ্যবিত্ত যারা ফ্যামিলিতে তখন আস্তে আস্তে আসছে। আমি তো ছোটো, মানে আমার মনে আছে, আমার জ্ঞান আছে, এরকমও আমি বিয়েবাড়িতে খেয়েছি যেখানে কলা পাতা, মাটির যে খুঁড়ি বলে তাতে জল, এটা নস্টালজিয়া হয়ে যায়, নস্টালজিয়ায় পড়ে যায় এগুলো ভাবলে। এখন তো ওইসবের আর কোনো কিছুই পাই না। মাংসটাতে আদা রসুন দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাও আমি ওর সাথে বেটে নিয়ে, আমি কাঁচা লঙ্কাটা একটু বেশি ইউজ করি, শুকনো লঙ্কাটা কমই একটু দিই। আর আমার সব কিছু বেটে বেটে রান্না করলে না মনে হয় যেন সবটা সেই বেশি কাই হয়ে গেছে, সেই জন্য একটুখানি মানে আধ বাটা হিসাবে দিই, বেশ ভালো লাগে, আমার ভালো লাগে পার্সোনালি, এমন নয় যে সবার ভালো লাগবে। এবার এই গুঁড়ো মশলাগুলো পরপর দিয়ে যাচ্ছি। আমার রান্নাঘরের এখানটা খুব মেসি হয়ে থাকে, আসলে একাই সব কিছু করি তো ওই জন্য। আর এই যে দেখছেন রান্নার পাশে যে এটা ওই কাঁচের জানালা আছে, কিন্তু জানালাতে না পুরো তেলটা গিয়ে লাগে, যদিও ওপরে আমার চিমনিটা আছে এতে দেখা যাচ্ছে না, কিন্তু এই যে রান্নাটা পুরো কাঁচে গিয়ে লাগে, সেই জন্য ওই একটা আমি ওই আমাজনের কিছু একটা এসেছিলো কার্ডবোর্ডগুলোতে, ওগুলোই আমি ওটা রেখে দিয়েছি। এটা আমি পাল্টাতেও পাবো, আবার এলে আবার পাল্টাতে পাবো, অথচ আমার কাঁচটাও নোংরা হবে না, এই জন্যই এটা রাখা, আর কিছু নয়। মাংসটা কষানো হয়ে গেছে মোটামুটি। তরকারিটা নাবিয়ে রেখে ওখানে জল গরম করলাম, কারণ মাংসতে একটু গরম জল না দিলে টেস্টটা ভালো হয় না। এমনিতেই মুরগির মাংস নিজস্ব টেস্ট যেটা মাটনে আমরা পাই, সেটা তো মুরগির মাংসে পাই না। মুরগির মাংসে এই সমস্ত মশলা বা ভিন্ন ভিন্নভাবে যে পদ্ধতিতে রান্না করলে তার যে গ্রেভির যে টেস্টটা ওর মধ্যে যায়, এবং সেই টেস্টটাই আমরা পাই। আপনি যদি এটা মাটন রান্না করেন, খুব সহজভাবে রান্না করুন আদা রসুন পেঁয়াজ দিয়ে, তাতেই আপনার খাওয়া হয়ে যাবে আমাদের মতন মধ্যবিত্ত বাড়িতে। এবার রান্না করতে করতে বাসনও অনেক পড়ে যায়, কিছু করার নেই, আমার হেল্পিং হ্যান্ড নেই, তাই সেই জন্য আমাকেও সঙ্গে সঙ্গেই বাসনগুলোও মাজতে হয়, নাহলে আরাম স্তূপকার হয়ে যাবে, বেসিন একদম উপঝে যাবে। তাই এর মধ্যেই বাসনগুলো মেজে নিচ্ছি। আর এই গরমে আমি আগে রান্না করে নিই, তবে স্নান করিনি, ও সকালবেলা শুধু চেঞ্জ করে নিয়ে রান্না শুরু করে দিই। আর রবিবার তো একটু বেশি রান্না থাকে। আপনাদের সাথে কথা বলতে বলতে বাসনগুলো ধোয়া হয়ে গেল। বাসনগুলো না ধুলে কি হয়, সমানে বেড়ে যাবে, ওই জন্য ধুলে নিলাম। আর এখানটা মানে রান্নাঘর তো সবসময় পরিষ্কার করতে থাকি, মানে দিনের মধ্যে 2-3 বার পরিষ্কার মুছতে থাকি। এই যে এবার আপনাদের সাথে শেয়ার করছি রান্নাগুলো, এই রান্নাগুলো দেখুন কি সুন্দর দেখতে হয়েছে, বেশ ভালো হয়েছে, কালারগুলো খুব সুন্দর হয়েছে।